হ্যালো ভিউয়ার্স, আজকে আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ ট্রান্সফরমারের পার ইউনিট ক্যালকুলেশন রিলেটেড একটি শুধু গুরুত্বপূর্ণ না বলবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন যে ট্রান্সফরমারে পার ইউনিট সম্পর্কে কোনো থিওরি ক্লাস না দিয়ে সরাসরি এভাবে ম্যাথ আপনি দিয়ে দিলেন। তো অবশ্যই কোশ্চেন থাকতে পারে। তো আমি সেটা অ্যাকচুয়ালি আমি এই ম্যাথের মাধ্যমে আমি দেখাবো যে আসলে আমাদের ট্রান্সফরমারের জন্য ট্রান্সফরমারের পার ইউনিটের আলাদা কোনো থিওরি ক্লাসের প্রয়োজন আছে নাকি নেই। তো দেখুন আমি কিভাবে এই ম্যাথটা সলভ করি ভিন্ন অ্যাপ্রোচে। বইতে যদিও আলাদা একটা জটিল একটা থিওরি দেয়া আছে, তো আমি সেই থিওরির দিকে যাবই না, বইয়ে দেয়া থাক। আমি টোটালি কমপ্লিটলি আমি অন্য একটা সিস্টেমে এই ম্যাথটা করে দিব, যেটা আপনাদের জন্য সহজ হবে আই থিঙ্ক। তো দেখুন এখানে আমি যে কাজটা করব, আমি মার্কিং করে নিব। আমাদের থেরেজার বইয়ের এটা 32.53 নাম্বার এক্সাম্পল। আমাদের টার্নস রেশিও দেয়া আছে 50 কেভিএর ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ অবশ্যই। আর ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের 4%, আর কপার লস হচ্ছে 1.8%। তো কপার লসটা এর আগেও আমি বলেছি এটা, যে কপার লসটা অ্যাকচুয়ালি এখানে বোঝায় হচ্ছে পার্সেন্টেজে যখন থাকে, অ্যাকচুয়ালি এটা বোঝায় হচ্ছে আমার পার্সেন্টেজ অফ আর, অর্থাৎ আর এর পার ইউনিট ভ্যালুও বলতে পারি এক হিসেবে। ঠিক আছে, ইম্পিডেন্স হচ্ছে 4% এবং এটা দ্বারা আমি বুঝতেছি পার্সেন্টেজ অফ আর অ্যাট ফুল লোড। ঠিক আছে, তো ফাইন্ড ইটস পার্সেন্টেজ রিয়াক্টেন্স, অর্থাৎ এই দুটোর মাধ্যমে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্স বাইর করতে হবে এবং সাথে ওহমিক ভ্যালুও বের করতে হবে। কার রেজিস্ট্যান্সেরও বের করতে হবে, রিয়াক্টেন্সেরও বের করতে হবে, ইম্পিডেন্সেরও বের করতে হবে, যেটা হবে রেফার টু প্রাইমারি। তো এইগুলো হচ্ছে আমাদের কাজ। এবং সেকেন্ড পার্টে আরেকটা ট্রিকি জিনিস দিছে, সেটা হচ্ছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ প্রাইমারি শর্ট সার্কিট কারেন্ট। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইফ প্রাইমারি ভোল্টেজ ইজ অ্যাজিউমড কনস্ট্যান্ট। তো দেখুন আমি কি অ্যাপ্রোচে সলভ করি। জাস্ট আমাদের একটা কনসেপ্ট শুধু লাগবে, বেশি কিছু না। সেটা হচ্ছে, আমি একাধিক এত ফর্মুলা দিয়ে আমি কনফিউজ করব না। সেটা হচ্ছে আপনার পাওয়ার সিস্টেমের ওই যে পার ইউনিটে একটা ফর্মুলা আপনারা ইউজ করেছেন, আমি একটু পরেই সেটা লিখতেছি, লিখলেই আপনাদের মনে পড়বে। তো আমি সেই ফর্মুলা দিয়েই অ্যাকচুয়ালি এই ম্যাথটা করবো, কারণ ওখানে একটা ফর্মুলা, এখানে আরেকটা ফর্মুলা দিলে আপনাদের মধ্যে দ্বিধা কাজ করবে, কনফিউশন কাজ করবে। সেই জন্য আমি দুটো ফর্মুলা দিয়ে জিনিসটাকে কমপ্লেক্স করতেছি না। তো ফার্স্টে আমরা আগে, যেহেতু ইম্পিডেন্স জানা আছে, ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু, এটা আমি পার্সেন্টেজকে অবশ্যই পার ইউনিট হিসেবেই লিখবো। তাহলে জেড পার ইউনিট এটা হচ্ছে আমাদের কত, 4%। তো 4% মানে অ্যাকচুয়ালি কি 0.04, তাই না? 4/100 করে দেখুন ক্যালকুলেটারে, 0.04 আসে। ঠিক আছে, আর হচ্ছে কপার লস মানে আমি একটু আগে কি বললাম, এটা মানে হচ্ছে আর পার ইউনিট। কেন বলতেছি কপার লসকে এটা, কারণ কপার লস মানে কি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে লসটা হয় সেটা। ঠিক আছে, তাহলে আর পার ইউনিট হচ্ছে আমাদের কত, 1.8%। মানে আচ্ছা আমি এক কাজ করি, এটাকে এভাবে না দিয়ে, যেহেতু পরে আবার পার্সেন্টেজেই কনভার্ট করে নিতে হবে, আমি এটাকে এভাবে দিচ্ছি না, জাস্ট পরে ক্যালকুলেশনের সময় এটাকে ওভাবে দিব। এখানে আমি পার্সেন্টেজ আকারেই লিখতেছি, তা নাহলে আমার ডাবল ক্যালকুলেশন করা লাগতে পারে। তো আর পার ইউনিটটা আমার হচ্ছে 1.8%। তাহলে আমার লাগবে হচ্ছে, ফার্স্টে লাগবে পার্সেন্টেজ রিয়াক্টেন্স, অর্থাৎ এক্স পার ইউনিট লাগবে। তাহলে এক্স পার ইউনিটটা আমরা কীভাবে পাবো? তো এক্স বের করার সিস্টেম তো আপনারা জানেন, একদম ওহমিক ভ্যালু যেভাবে বের করেন সেম সিস্টেমে, অর্থাৎ জেড পার ইউনিটের উপর স্কোয়ার মাইনাস আর পার ইউনিটের উপর স্কোয়ার। এর আগে আপনারা তো এটা অসংখ্য বার করেছেন, তো সেটাই আমি এখানে করতেছি, অর্থাৎ √, জাস্ট আমরা এই পার্সেন্টেজের এই সাইডের পার্টটা চিন্তা করব, পার্সেন্টেজের আগের পার্টটা, অর্থাৎ 4² মাইনাস 1.8 তার উপর স্কোয়ার দিয়ে রুটের বাইরে দিয়ে দেব পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আমার এটা কত আসে দেখি, √4² মাইনাস 1.8 উপর স্কোয়ার, 3.57%। তো এটা হবে আমাদের এক্স পার ইউনিটের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম।
স্টিল নাও একদম ইজি। তো এখন আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এই যে অলসো দা ওহমিক ভ্যালু। তো পার ইউনিট, কোনো একটা জিনিসে পার ইউনিট ভ্যালু মানে কি অ্যাকচুয়ালি? তো যেটা আপনার পাওয়ার সিস্টেমে যে ফর্মুলা শিখেছে সেটা ছিল আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই যে কোনো জিনিসে পার ইউনিট, সেটা রেজিস্ট্যান্স হতে পারে, কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, ডিভাইডেড বাই বেস ভ্যালু, তাই না? এটা তো একদম সিম্পল। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু সমান অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পার ইউনিট গুণ বেস। তার পার ইউনিট ভ্যালুটা আমার জানা আছে, তাহলে আমার অবশ্যই এখন লাগবে আমার বেস ভ্যালুটা। তো বেস ভ্যালুটা ওই পাওয়ার সিস্টেমে যখন পার ইউনিট আমি করিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে বেস ভ্যালুটা রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ইম্পিডেন্সের মধ্যে শুধুমাত্র ইম্পিডেন্সের হয়, ঠিক আছে? অর্থাৎ ওই একটা বেস ভ্যালু দিয়ে আমাদের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স সব হিসাব করতে হয়। তাইলে আমাদের সেই বেসটাকে আমরা বলি হচ্ছে জেড বেস। এবং সেই জেড বেসটা আমরা কীভাবে পাই? সেই জেড বেস বের করাটা নিয়ম হচ্ছে আমাদের কি, ভি বেসের উপর স্কোয়ার, ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এটা কিন্তু আমি পার ইউনিট সিস্টেমে এই ফর্মুলা করেছিলাম। তো এইটা দিয়ে আমরা হিসাব করে ফেলতে পারি। এখন হয়তো বা এটাও মনে রাখতে আপনাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, ওখানে যদিও পাওয়ার সিস্টেমে ছিল, যদি ভুলেও যান যে এটা মনে থাকতেছে না ভি স্কোয়ার বাই এস, তাও কিন্তু বুদ্ধি আছে কীভাবে করবেন। তার জন্য দেখুন আমি একটু শর্টে লিখতেছি, এগুলো বেস টেস্ট লিখলাম না, জাস্ট জেড ইজ ইকুয়াল টু ভি বাই আই এটা লিখলাম। এটা তো আপনারা জানেন ভি ওহমস ল, ঠিক আছে? জেড ইজ ইকুয়াল টু কত? ভি বাই আই। তার ভিতর দেখুন এখানে কিন্তু আই নাই, তাহলে যেহেতু কোশ্চেনে আমাদের আইতে দেয়া থাকে না, কোশ্চেনে সবসময় দেয়া থাকে কেভিএ এবং ভোল্ট ভ্যালু, কেভিএ এবং ভোল্ট ভ্যালু। সো আমি আইটাকে রিপ্লেস করব। তাহলে আই সমান অ্যাকচুয়ালি আমাদের কত? আই সমান আমরা জানি যে এস ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ভি ডিভাইডেড বাই আইয়ের জায়গায় এস ডিভাইডেড বাই ভি। তাহলে এখন ভিটাকে যদি উপরে তুলি তাহলে আমাদের আসে ভি স্কোয়ার বাই এস। তো সেই সিস্টেমে আমাদের এটা দেয়া। সরি, আমার একটা কল আসছিল। তাহলে দেখুন ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তাহলে আমরা এখন ভি বেস কত? আমাদের সিঙ্গেল ফেস, কোনো সমস্যা নাই। তাহলে ভি বেস এখন কোনটা বিবেচনা করবো? রেফার টু বেস হিসেবে কোনটা বিবেচনা করবো? তো এখানে রেফার টু বলছে প্রাইমারি, তাহলে আমরা প্রাইমারি সাইড চিন্তা করবো ভি এ, ঠিক আছে? তাহলে ভি বেস হচ্ছে আমাদের প্রাইমারি সাইড কত? ভি বেস 3300, তাই 3300 উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এস বেস কত? 50 কেভিএ, মানে 50,000। তাহলে আমরা মনে হয় জেড বেসের ভ্যালুটা পেয়ে যাব সহজেই। তাহলে কত আসে দেখি, 3300 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 50,000, 217.8 ওহম, 217.8 ওহম। এখন আমাদের আর কোনো বাধা নাই, আমরা বেস ভ্যালু জানি, পার ইউনিট ভ্যালু জানি। এখন আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ওহমিক ভ্যালু। তাহলে আমি ওহমিক ভ্যালুটা কত আসবে আমি সেটাকে প্রকাশ করব। কার কার চাইছে দেখি? ওহমিক রেজিস্ট্যান্স সবগুলাই চাইছে। তাহলে ওহমিক ভ্যালুকে প্রকাশ করবো জাস্ট আর দ্বারা। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে জাস্ট, এই যে দেখুন অ্যাকচুয়াল ভ্যালু মানে পার ইউনিটের সাথে বেস ভ্যালু গুণন করে দিব। তাহলে পার ইউনিট কত? আর এর পার ইউনিট হচ্ছে 1.8%। তাহলে 1.8 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে পার ইউনিট ভ্যালু, এবং তার সাথে গুণন দিয়ে দিব হচ্ছে জেড বেস ভ্যালু। তো বেস ভ্যালু কত পাইলাম? 217.8। এটা হিসাব করবেন, বইয়ে যেভাবে করা আছে ওই রেজাল্টের সাথে মিল করবেন, দেখবেন সেম রেজাল্ট আসবে। তো 217.8 ইন্টু 1.8 ডিভাইডেড বাই 100, 3.9204। পুরোটাই লিখতেছি। হয়তো ওই যে থেরেজার বইয়ের, আমি তো বলছি দশমিক ইররের কারণে যেটুকু রিফ্লেকশন ওইটুকু হয়তো হতে পারে, বাট নেট ইয়ার রেজাল্টটা ঠিক থাকবে। যদি আমাদের ভুলই হইতো তাহলে অনেকখানি ডিফারেন্স হইতো। 3.92, ওই যে ওদের 3.91 আসছে, সেটা শুধুমাত্র দশমিকের কারণে, আর কিছুই না। তারপরে আমরা দেখি এক্সের অ্যাকচুয়াল ভ্যালু। এক্সের অ্যাকচুয়াল ভ্যালু কত আসে? এক্স হচ্ছে আমাদের কত?
3.57%, তাহলে 3.57 ডিভাইডেড বাই 100 ইন্টু বেসটা একটাই, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, হইতে পারে ক্যাপাসিট্যান্স, যদিও ক্যাপাসিট্যান্স নাই এখানে, ইম্পিডেন্স, সবগুলোর বেস ভ্যালু একটাই, যেটা হচ্ছে জেড বেস 217.8 এই ক্ষেত্রে। তাহলে এখন এটাও হিসাব করে দিব ক্যালকুলেটারে, 217.8 ইন্টু 3.57 ডিভাইডেড বাই 100, ওখানে 1000 হয়ে গেছে। আচ্ছা, একটু কারেকশন করে দিই। তাহলে আমাদের মোটামুটি কত দিচ্ছে? 7.775। 7.77546, পুরোটাই নিলাম না, 546 ওহম। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন জেড বের করতে পারি। তাই জেড এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছিল? পার ইউনিট ভ্যালুটা কত ছিল? 4%, মানে 4/100 ইন্টু 217.8। তাইলে দেখুন আমাদের কত আসতেছে, 4/100 ইন্টু 217.8, তাহলে আমাদের মোটামুটি আসতেছে 8.712 ওহম। তো এই যে ভ্যালু পাইলাম, এখন কি করব আমরা? সেকেন্ড পার্টটা, ইন্টারেস্টিং পার্টটা আমরা সমাধান করব। তাইলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখন এটাকে মুছে দিতে পারি, মুছে দিয়ে সেকেন্ড পার্টটা করব। তাই দেখুন সেকেন্ড পার্টে কি বলছে, আমি একটু কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। হোয়াট উড বি দ্য ভ্যালু অফ প্রাইমারি শর্ট সার্কিট কারেন্ট, অর্থাৎ প্রাইমারিটাকে শর্ট সার্কিট করে দিতে বলছে, যদি ইফ প্রাইমারি ভোল্টেজ ইজ অ্যাজিউম কনস্ট্যান্ট, অর্থাৎ প্রাইমারি 3300 ভোল্ট কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ প্রাইমারির এই সাইড থেকে আমার 3300 ভোল্ট কনস্ট্যান্ট। ও এটা রেফার টু প্রাইমারি, তো তাহলে এটাকে এক কাজ করি, আমরা RO1 দ্বারা প্রকাশ করি, রেফার টু প্রাইমারি এটা দ্বারা প্রকাশ করতেছি, XO1 ZO1। তাহলে এটা কত? আমাদের এইটা 3300 ভোল্ট, এবং এইখানে আমার কি আছে? একটা জিনিস মনে হয় আমরা ভুল করলাম, সেটা হচ্ছে আমাদের এই ভোল্টেজটা তো এখানে না, 3300 ভোল্ট হচ্ছে আমাদের এই জায়গাতে। আর এটা হচ্ছে আমাদের RO1 XO1। তো এই অবস্থায় আমাদের করতে বলছে কি, আমাদের বলছে প্রাইমারি হোয়াট উড বি দ্য ভ্যালু অফ প্রাইমারি শর্ট সার্কিট কারেন্ট, মানে এই টার্মিনালটা শর্ট করে দিব। তো শর্ট করে দিলে এখন 3300 ভোল্ট, আর এখানে RO1 XO1, তাহলে শর্ট সার্কিট কারেন্ট এটা অ্যাকচুয়ালি আমার হবে ISC দ্বারা প্রকাশ করলাম, যেটাকে আমি সিম্পলি বলতে পারবো আমাদের ভোল্টেজ কত? 3300, আর ভাগ দিব কি? অবশ্যই ভাগ দিব এটাকে, জাস্ট যেহেতু আমাদের ম্যাগনিটিউডটা লাগবে, তাহলে RO1 এবং XO1 এর লব্ধিটা হচ্ছে ZO1, যেটা ভ্যালু আমরা পাইছি 8.712। তাহলে এই 8.712 দ্বারা ভাগ দিলেই তো আমরা পেয়ে যাচ্ছি, একদম সিম্পল। তাহলে দেখুন 8.712 নিচে আর উপরে 3300 ভাগ এটা, তাহলে আমাদের আসতেছে 378.78 অ্যাম্পিয়ার। কত দেয়া আছে? 380 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সমস্যা নেই, এটা দশমিকের কারণে আসছে, সরি। তাহলে এটা আমার দিচ্ছে 378 দশমিক, আমি কিন্তু এখানে ইউজ করছি
অ্যাকচুয়াল ভ্যালু, কারণ এখানে বলেই দিছে, এখানে কোথাও বলা যায় এগুলো পার ইউনিট ভ্যালু। সো আমি অবশ্যই এখানে অ্যাকসেপ্ট করব অ্যাকচুয়াল ভ্যালু 378.78 7879, 4 দশমিক নিলাম, এত অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।